হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, বাংলা বিষয়ের প্রথম যে কবিতা ভর দুপুরে, আজকে আমরা সেই ভর দুপুরে কবিতার বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওটা শুরু করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি। শুরু করছি তোমাদের কবিতা ভর দুপুরে। আধুনিক যুগের একজন অন্যতম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছিলেন পল্লী বাংলার রূপমুগ্ধ কবি। তার নিপুণ তুলির আঁচড়ে গ্রাম বাংলার নির্জন নিস্তব্ধ অলস দুপুরের এক অপরূপ ছবি ধরা পড়েছে আলোচ্য কবিতায়। তো কবিতা আলোচনা করার পূর্বে কবি বিষয়ে একটু জেনে নিব আমরা। জন্ম 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। তার মৃত্যু হয়েছিল 2018 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর কলকাতায়। তার ছদ্মনাম ছিল দুটি, কবি কঙ্কন এবং শ্রীনিরপেক্ষ। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, পাগলা ঘণ্টি ইত্যাদি। তার পুরস্কার এবং সম্মাননাগুলো ছিল সাহিত্য আকাদেমি পুরস্কার 1974 খ্রিস্টাব্দ, উল্টোরথ পুরস্কার 1958 খ্রিস্টাব্দ, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার 1970 খ্রিস্টাব্দ, আনন্দ শিরোমণি পুরস্কার 1976 খ্রিস্টাব্দ। এছাড়াও তিনি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন, যেমন ডিলিট উপাধি পেয়েছিলেন 2007 খ্রিস্টাব্দে। এছাড়াও ভারতবর্ষের বিখ্যাত সম্মান বঙ্গবিভূষণ, সেটাও তিনি পেয়েছিলেন। আমরা কবিতায় ফিরছি, প্রত্যেকটি লাইন ধরে তোমাদের ব্যাখ্যা করব। কবিতার প্রথমেই রয়েছে, ওই যে অসৎ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। অর্থাৎ এখানে কবি বলছে ওটা তো গাছ নয় শুধু, ওটা যেন পথিকজনের ছাতা। গাছের তলায় যে সবুজ নরম ঘাসের আস্তরণ রয়েছে, সেটাকে কবি গালিচা বা গালচে বলেছেন। গালিচা বা গালচে হলো নরম কার্পেট, যেটা মেঝোতে বেছানো হয়। অর্থাৎ বট গাছের তলায় যে সবুজ ঘাস রয়েছে, সেটাকে কবি গালচে বলেছেন, এবং সেই ঘাসের ওপরে পথিক দুজনেরা ক্লান্ত হয়ে সেখানে বসে একটু নিজেদের স্বস্তিতে ফেরে। এর পরবর্তীতে রয়েছে, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ সেই গাছের তলায় রাখাল ছেলে, যে কিনা দূর আকাশের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে মেঘের আনাগোনা, মেঘের লুকোচুরি খেলা। মেঘগুলো যেন ভাসতে ভাসতে আকাশটাকে ছুঁয়ে ফেলবে, আর দূর দূরান্তে গরু বাছুরগুলো চড়ে বেড়াচ্ছে। এ যেন গ্রাম বাংলার এক অত্যন্ত পরিচিত চিরন্তন একটি ছবি। এরপরেই কবি লিখছেন, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকোটি। এরপরে কবি যেন অন্য ছবি এঁকেছেন। তার তুলিতে ধরা পড়েছে, তার লেখনীতে ধরা পড়েছে গ্রাম বাংলার দুপুরবেলার আরেকটি অত্যন্ত পরিচিত ছবি। পাশ দিয়ে নদী বইছে এবং নদীর ধারে একটি বড় নৌকো বাঁধা রয়েছে, কিন্তু নৌকোর মাঝি নেই। সেও হয়তো দুপুরবেলায় বিশ্রাম নিতে ব্যস্ত। আর সেই নৌকোর খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খড়ের আটি। খোল বলতে নৌকার গর্ত, যা কোনো ছাউনি দিয়ে ঢাকা থাকে। আর খড় মানে ওই শুকনো বিচুলি, এমন কিছু। আর আটি বলতে শাক, ঘাস কিংবা খড়ের গোছা বিশেষ। তাহলে আমরা এটা বুঝে নিলাম। এরপরে দেখি কি লেখা রয়েছে। লেখা রয়েছে, কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। অর্থাৎ কবি এবার চারিপাশে তাকিয়েছেন। কবি দেখছেন এই দুপুর বেলায়, অর্থাৎ ভর দুপুরে বা মধ্যাহ্ন বেলায় সবাই কর্মক্লান্ত হয়ে যে যার ঘরে আশ্রয় নিচ্ছে, যে যার ঘরে ঘুমোচ্ছে, বিশ্রাম নিচ্ছে। বাতাস একাকী। এই নির্জন দুপুরে বাতাস শুধুমাত্র সঙ্গী হিসেবে পেয়েছে মিহি বা সূক্ষ্ম সাদা ধুলোকে। সে সেই ধুলো উড়িয়ে চলছে। সমস্ত দুপুর নিস্তব্ধ, নিঃসঙ্গ, নির্জন। একদম শেষ প্যারায় কবি বলছেন, শুধুই কি আর মানুষ ঘুমোয়,
যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। অর্থাৎ এখানে কবি প্রকৃতির ওপরে এক মানবিক সত্তা বা মাতৃত্ব সত্তা আরোপ করেছেন। কবি দেখিয়েছেন শুধুমাত্র কর্মক্লান্ত মানুষই ঘুমাচ্ছে না, সেই মানুষকে যিনি ধারণ করে রেখেছেন এই বিশ্ব প্রকৃতি, বিশ্বভুবন বা সমস্ত জগৎ, সেও যেন তার মানব সন্তানকে স্নেহের আঁচলে পরম সযত্নে ঘুম পাড়িয়ে সেও নিরাপদে ঘুমাচ্ছে। এই লাইনের মধ্যে দিয়ে কবি মানব জীবন এবং মানব প্রকৃতি বা বিশ্ব প্রকৃতির মধ্যে এক অনন্ত আত্মিক সম্পর্ক তুলে ধরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।